A short time ago, the U.S. military carried out massive precision strikes. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বমহিমায়, ওই যে বললাম, প্রধানমন্ত্রী হিসেবে। যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেয়, এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। 14 থেকে খারাপও হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না, মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না, এই কোট আর কোট আপনাদের চেয়ারম্যান সেটা বলেছেন। এখানে আওয়ামী লীগকে টানতে হচ্ছে কেন? এই 15 সেনা কর্মকর্তা কি এখন চাকরিচ্যুত নাকি বরখাস্ত? 26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস. তামিম ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, এই 15 সেনা কর্মকর্তা এখনো কর্মরত রয়েছেন। হাসনাত বলছে যে আমি কোথাও বিন্দু পরিমাণ সুপারিশ করেছি, যদি প্রমাণ করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে। নুরুল হক নূর ভাই ডক্টর প্রাণগোপাল স্যারের নামটা বলতে পারলেন না, তাকে যে হাসনাত কিভাবে পালাতে সহযোগিতা করেছে। এটা দেখে মনে হচ্ছে ঠিকই যদি ধরেন ট্রাম্প বেইকা বসে, মানে নিকোলাস মাদুরো যদি বিষয়টাকে হ্যান্ডেল করতে না পারেন, যেভাবে তিনিও ক্ষেপণাস্ত্র মোতায়েন করতেছেন, পাল্টাপাল্টি অবস্থান। সো আমেরিকা হচ্ছে হাতি, ভেনেজুয়েলা হচ্ছে চিটি। তবে চিটি সিনেমা টিনেমাতে অনেক সময় পারে হাতিরে ডিস্টার্ব করতে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে, সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি, এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখলাম। শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি আমার শোনা কথা শুনে আমি অবাক হয়েছি। গতকাল রাতে আমার অতি প্রিয় এক ভাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝিয়েছেন। আমি তার কথায় কনভিন্স হয়েছি। কি সেটা? যে ট্রাম্পও নাকি চান এখন হাসিনা আবার ক্ষমতায় ফিরুন, বাংলাদেশের ক্ষমতায় ফিরুন। এর মানে কি? মানে হলো হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, এটা কি? হয়তো এরকমই। এতদিন শুনেছি ভারত সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তার কোর ক্যাবিনেট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে টানাপোড়েন আমরা দেখেছি, শুল্ক, পাল্টা শুল্ক, নানান কিছুতে, ইন্দো প্যাসিফিক ইস্যুতে, পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে এসব নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের যে রেসিপি, এটি আসলে ঠিকভাবে কুক হচ্ছিল না। তাহলে এখন এমন কি হলো যে হঠাৎ করে এরকম একটি মন্তব্য, এরকম একটি বিষয় আমাদের সামনে এলো, যেটাকে কেউ গুজব বলবেন, কেউ বলবেন হ্যাঁ হতে পারে, সেই তর্কে যাচ্ছি না। সূত্র জানালো, প্রথমত মার্কিন ডিপ স্টেট এখন আর ঘুমটা খুলে খেলতে চাইছে না। মানে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট যা করার করে ফেলেছে, তাদের যে টার্গেট ছিল সেদিকে তারা খুব বেশি দূর এগোতে পারছে না, এখন আর তারা এগোতে চাচ্ছে না, এরকমই তথ্য। কারণ কি? কারণ হচ্ছে যে আশা নিয়ে তারা ইউনুসকে চেয়ারে বসেছিল, টুকটাক বেচা বিক্রি ছাড়া, গম বেচা এটা সেটা ছাড়া, আসলে আমেরিকার খুব একটা বড় কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয়নি। পূরণ হওয়ার পথে আছে কিছুটা, মানে ইউনুস পূরণ করতে পারেননি। উল্টো শেখ হাসিনার নেতৃত্বে যে মিরাকেল বাংলাদেশ, মানে বাংলাদেশকে মিরাকেল বাংলাদেশ অনেকে বলেছেন কয়েক বছর আগেও, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, সেই সম্ভাবনাময় দেশটি আবারও তলাবিহীন ঝুড়ি হওয়ার পথ ধরেছে। এটি এখন সকলে বলছে। কেন বলছে? দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ভারসাম্যের যে অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা বাণিজ্যের যে অবনতি, বিনিয়োগে যে লাগাতার ধস, মানে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখন এতটাই কঠিন হয়ে উঠেছে যে সব সূচকে দেশটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। একটু শুধু ব্যতিক্রম আছে এখানে, প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স উদারতা বা রেমিটেন্স ভালোবাসায় যদি একটু ঘাটতি হয়, তাহলে এই সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতনও খুব বেশি দিন দিতে পারবে কিনা, এটি নিয়ে কিন্তু বেশ সন্দেহ সংশয় কিন্তু আছে। বেশ বড় প্রশ্ন এটি। এরকম একটি অবস্থায় খবর হলো এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বমহিমায়, ওই যে বললাম, প্রধানমন্ত্রী হিসেবে। ভারতের জন্য এটা সোনায় সোহাগার মতো ব্যাপার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি এটা শেষ পর্যন্ত হয়। আসলে এমনটি হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সিনিয়র আইনজীবী বললেন, কেন নয়। তিনি আমাকে অনেক আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন। আমি তো আইনের লোক নই, আসলে তো বুঝিও না, একটু বোকা টাইপের লোক আমি। পরে তিনি আমাকে আইনি যুক্তি ব্যাখ্যা সম্বলিত একটি বিশদে লেখাও পাঠালেন।
এবং সেটি পড়ে মানে আইনের মারপেজ বা ফাঁকফোকর এত না বুঝলেও সেই লেখাটি পড়ে আমি বুঝলাম যে বর্তমান সরকার আসলে কচু পাতার পানির মতো, অন্তত আইনের চোখে, অন্তত আইনের ব্যাখ্যা বিশ্লেষণে। এই আইনি যুক্তি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ, চেষ্টা করবো কথা বলতে। আজকের সাবজেক্টে ফিরি। শেখ হাসিনা যে ফিরবেন তা বুঝবো কি করে, মানে এটি আসলে আমরা বুঝতে পারবো কি করে? আইন যদি সমর্থন করে তাহলে প্রেক্ষাপট এবং লক্ষণগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে পারি। সম্প্রতি যে 6টি মানবাধিকার সংগঠন স্পষ্ট করে ইউনুসকে খোলা চিঠিতে যা বলেছে তার মধ্যে অন্যতমগুলো তো আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে হবে। আজকে পর্যন্ত এটির কোনো লক্ষণ আমি দেখি না। এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটি তারা বলছে। ইউনুস সরকার সেটি মনে করে না। তারা আওয়ামী লীগকে বাদ রাখবে, জাতীয় পার্টিকে বাদ রাখবে, হয়তো চাইলে অন্য কাউকে বাদ রাখবে, তারা তাদের মতো করেই খেলবে, এমনটি তারা চাচ্ছে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে, এই কথাটি যে ওই 6টি সংগঠন বলছে, এবং আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার সেটিও প্রত্যাহার করতে হবে এটি বলেছে। কিন্তু সরকার এসব বিষয়ে কোনো মন্তব্য করছে না, এখনো চুপ করে আছে। তবে আমার মনে হয় বেশি দিন সরকার চুপ করে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তখন অবশ্যই প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না। কিছুদিন আগে প্রফেসর ইউনুস তো বলেছেন এক সাংবাদিকের সঙ্গে, মানে নানানভাবে বলতে গিয়ে তিনি একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছিলেন। একবার বলছেন যে নিষিদ্ধ হয়েছে, আবার বলেন নিষিদ্ধ হয়নি, একবার বলছেন নির্বাচন করতে মানে তাদের প্রত্যাহার যে কোনো সময় হতে পারে, আবার বলছেন তারা নির্বাচন করতে পারবে, নানাবিধ পেঁচাল। ওই আলোচনা না যাই। গণতান্ত্রিক বিশ্বের আহ্বান উপেক্ষা করা সহজ হবে না। ওই যদিও এরপরে 6টি সংগঠনের পরে গণতান্ত্রিক বিশ্বগুলো, বিশ্ব মোড়লরাও বলে, তখন কিন্তু ইউনুস সরকারের পক্ষে সেটি উপেক্ষা করা সহজ হবে না। শুনলাম সেই লক্ষ্যেই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে। যাক সেটা। আবার দেশের ভিতরে দেখি দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে, এটি আমরা সকলেই জানি। দারিদ্র্যের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি, ধর্ষণ, এগুলো তো রীতিমতো মহামারীর পর্যায়ে পৌঁছেছে। নারীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছেন। প্রবীণরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অভাবে দুঃখে দুঃখে জীবনযাপন করছেন। এরকম অনেক কথা বলতে পারবো, ভিডিও বড় করে কোনো লাভ নেই। এখন মানুষ সুযোগ পেলেই ক্ষোভ প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় দেখুন নারী, পুরুষ, যুবক, প্রবীণরা বলছেন আগেই ভালো ছিলাম, এখন যে দুর্গতিতে পড়েছি এ থেকে বাঁচতে শেখ হাসিনার বিকল্প নেই। অনেকেই শেখ হাসিনাকে চায়। এরকমও কিছু তথ্যপত্র আমি সংগ্রহ করেছি, আমি একটি ভিডিও করব বলে আশা করছি। নারীরা বেশি সোচ্চার, তারা উগ্র মৌলবাদের এক প্রকার হুমকির মুখে আছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক। বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের সমান বা কিছুটা বেশি, অর্থাৎ ভোটারদেরও বড় অংশ মহিলা। তো এই লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত নারীরা সুযোগ পেলেই আওয়ামী লীগকে আবার বাছাই করবে বা করতে চায়, এটা তো রকেট সায়েন্স না। সবাই তো নিজের ভালোটা খোঁজে। এরপর রয়েছে মৌলবাদী শক্তির উত্থান, এই ইস্যুটি। এটি পশ্চিমাদেরও হতাশ করেছে। সবাই এখন বলছে ইউনুসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে। গত 14-15 মাসে সংখ্যালঘুদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে, যেসব নিপীড়ন হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, মাজার ধ্বংস হয়েছে, এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে, ইউনুসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত 14-15 মাসে কেন যেন এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে। এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল, এবং তাদের এই পালাবদলে প্রথম পছন্দ আওয়ামী লীগ, বুঝতে অসুবিধা হয় না, এবং এটি কিছুতেই বিএনপি নয়। যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনুসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ পর্যন্ত কোনোটি হয়তো পাবে না, বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন বিদ্বেষ বাড়ছে তা বিশ্ব মোড়লের ইমেজের জন্য মোটেই শোভন নয়। তাই তারাও চায় বাংলাদেশ তার আসল ট্র্যাকে ফিরুক। হতে পারে মৌলবাদে নিয়ন্ত্রিত হোক, এটি তারা চাইতে পারে, যেটা শেখ হাসিনা ছাড়া আর কারোর পক্ষে সক্ষমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি দেশের মানুষ, বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে। এছাড়া আঞ্চলিক যে ভূ রাজনীতির কথা আমরা বলি, সেই ভূ রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে ভারসাম্যের রাজনীতি করেছেন, চীন, ভারত, রাশিয়া, মানে যুক্তরাষ্ট্র, মানে এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুনশিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায়, আজ হোক কাল হোক, এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে, মানে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে, এর কারণে একসময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে, হয়তো বিলম্বিত হবে। তখন আমেরিকার আমছাড়া দুটোই যাবে। শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কিনা সেটি অন্য প্রশ্ন, কিন্তু তিনি বলতে পারেন, এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার। তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে, স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে, এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায়। শেষ করি, বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই, মৌলবাদী শক্তি যে মাথাচাড়া দিয়েছে এটা নতুন করে বলবার আসলে দরকার নেই। তাই এই পুরো ভিডিওটিকে, আমার কথাগুলোকে যদি গুজব মনে হয় আপনাদের, আমি কেন জানি মনে করি এই বিশ্লেষণটাই হয়তো অচিরেই সত্য হতে চলেছে। প্রকারভেদটা হয়তো বদলাতে পারে, ধরনটা হয়তো বদলাতে পারে, সময়ের হেরফের হতে পারে, কিন্তু বদলাবে জরুর।
যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়, এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। 14 থেকে খারাপও হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না, মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না, এই কোট আন কোট আপনাদের চেয়ারম্যান সেটা বলেছেন। এখানে আওয়ামী লীগকে টানতে হচ্ছে কেন? আওয়ামী লীগ যে পরিস্থিতিতে এখন আছে তাতে সামনের নির্বাচনে তাদের আসার মানে তাদের সাথে জোট আবার করতে চাচ্ছেন কেন? মানে নিজেদেরই তো অস্তিত্ব সংকট। যখন জামাত ইসলামীকে ব্যান করা হলো, তখন জামাত ইসলামী নামটা উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গঠিত অপরাধ, যুদ্ধ। তখন জাতীয় পার্টি বলেছে তাদের ব্যান করা ঠিক হয়নি, স্পষ্ট করে। 14 সালে যখন একতরফা ভোট হলো, আমি জিএম কাদের সুস্পষ্টভাবে বলেছি এই ভোটে সরকার থেকে টাকা ঠিক হবে না, 3 মাস 6 মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে। আমরা বলেছি, কেউ শোনেনি, তো আমরা বলেছি। যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটের সরকার দেশে টিকবে না, সেই কারণে আমরা এখন মনে করি একতরফা ভোটের সরকার টিকবে না। হ্যাঁ, অনেক দল হয়েছে, এনসিপি জাতীয় দল হতে পারেনি, এনসিপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি, গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি, ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি। হ্যাঁ, একটা বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে, সেটা একটা প্রেক্ষাপট আছে। কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে, বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেওয়া ঠিক হবে না। সেই প্রেক্ষাপট থেকে জিএম কাদের বা আমরা মনে করি এই দুটি দলকে ছাড়া, আমাদের এবং আওয়ামী লীগের ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে। এটা বোঝার ক্ষমতা বিএনপির এবং জামাতের থাকবে, তারাই হয়তো বা এই দল ছাড়া ভোট হতে দেবে না। এবং সেটা নিদর্শনও আছে। আমাদের যখন পার্টি অফিসে আগুন দেওয়া হলো, তখন বিএনপি কিন্তু একটা নিন্দা বিবৃতি দিয়েছে যে কোনো পার্টি অফিসে ভাবে আগুন দেওয়া ঠিক না, এবং ব্যান করার দাবিটার প্রতিও বিএনপি কিন্তু সমর্থন দেয়নি। যেটি ঘটেছে মাঠে, যেই মুহূর্তে আওয়ামী লীগ সরে গেল, রাজনীতি বা ব্যান করা হলো, রাজনৈতিক ভারসাম্যহীন হয়ে গেল, বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেল। এনসিপি কীভাবে বিএনপিকে গালি দিয়ে কথা বলে, আওয়ামী লীগ মাঠে নাই, সে বিএনপিকে গালি দেওয়ার সাহস পাচ্ছে। মাঠে যখন আপনি সকল পক্ষ থাকবে, তখন নৌকার দুই পাশ পাল্লা সমান থাকবে, নৌকা ডুবে যাবে না। নৌকা বলতে আমি দেশ বোঝাচ্ছি। যখন একটা পক্ষ থাকবে না, তখন ভারসাম্য থাকবে না, এক পর্যায়ে নৌকা টালমাটাল হয়ে যাবে, নির্বাচন ব্যবস্থা, ভোট টালমাটাল হয়ে যাবে। ধরে নিন সামনের ভোটে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ভোট করলো না, সেই ভোটে 335,000 সেন্টারে আওয়ামী লীগ এনআরকি করবে, 35,000 সেন্টারে অনেক সেন্টারে জামাত এবং বিএনপি মারামারি হবে, লোকাল ভোটাররা যেতে চাবে না। যখন ভোটার কাস্ট হবে না, প্রিজাইডিং অফিসারকে প্রেশারাইজ করে সে কাস্টিং বাড়ানো হবে, স্টাফিং হবে, শিট চেঞ্জ হবে, এবং এগুলো কোনোটাই আনরেকর্ডেড হবে না। অর্থাৎ চরম জনপ্রিয় একটি দল বিএনপি ছিল, একটু কমছে অনেকে বলছে, যে দলটি কম্পিটিটিভ ইলেকশনে অনায়াসে জিতে যাবে, সেই দলটির ঘাড়ে আসবে একটা নিন্দনীয় ইলেকশন। আমাদের প্রধান উপদেষ্টা বলেছে না যে উনি ইতিহাসের শ্রেষ্ঠ ভোট করবেন, ফ্যাবুলাস ভোট করবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।